তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস জুমে। আমি কিছুটা আনএক্সপেরিয়েন্সড, সো ভুল ত্রুটি হলে বুঝে নিও যে ম্যাডাম অত পাকা না। হ্যাঁ, আর তোমরা সবাই ভিডিও অন করো, আমি পড়াবো এবং মাঝে মাঝে হয়তো একটু জিজ্ঞেস করবো। আমরা লেকচার ক্লাসে আমরা আর্টিকেরিয়ার উপরে ক্লাস নিয়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। আর্টিকেরিয়া ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ফ্রিকুয়েন্টলি আমরা আর্টিকেরিয়ার পেশেন্ট পাবো। তোমরা ফ্রিকুয়েন্টলি আর্টিকেরিয়ার পেশেন্ট পাবে। আমাকে শুনতে পাচ্ছ তো না? জি ম্যাম, শোনা যায়। ওকে ওকে। নাও হোয়াট ইজ আর্টিকেরিয়া? এখানে তোমাদের ব্যাচে কি ফরেনার আছে? বাংলায় বললে অসুবিধা নাই তো না? রোল 1, তুমি কি আছো এখানে? ফরেনার আছে নাকি তোমাদের ব্যাচে? জি ম্যাম, বাংলা বলে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আর্টিকেরিয়ার আরেকটা যেটা বলা হয় হাইভস, HIVES, হাইভস। তো আর্টিকেরিয়াতে কি হয়, কেন আর্টিকেরিয়া ইম্পর্টেন্ট? কারণ এটা মাঝে মাঝে ইমার্জেন্সি হিসেবে আমাদের মাঝে আসে, মেডিকেল ইমার্জেন্সি। হ্যাঁ, তো যে কারণে অ্যাকিউট আর্টিকেরিয়া, অ্যানজিওএডেমা, এগুলো নাম শুনে থাকবা। এগুলো কিন্তু অনেক সময় ইমার্জেন্সি হিসেবে পেশেন্ট আমাদের কাছে আসে। নাও আর্টিকেরিয়াতে কি হয় অ্যাকচুয়ালি? আর্টিকেরিয়াতে কি, এটা হচ্ছে একটা ভাস্কুলার রিঅ্যাকশন, স্কিনের মধ্যে একটা ভাস্কুলার রিঅ্যাকশন, যেখানে হুইল হবে। হুইলটা দেখতে কিরকম হবে? সেখানে চারিদিকে একটা রেডনেস থাকবে, রেড হ্যালো অর ফ্লেয়ার, আর মাঝখানে কিন্তু কিছুটা পেইলার থাকবে। এবং ফিলিংসটা হবে, পেশেন্টের কমপ্লেইন হবে ইন্টেন্স ইচিং, চুলকানি হচ্ছে তার, স্টিংলিং, এক ধরনের সেন্সেশন যেটা তাকে অত্যন্ত ইরিটেট করছে, প্রিকলিং সেন্সেশন, মানে অনেকটা খোঁচা মারার মতো একটা সেন্সেশন। এই সবগুলো নিয়ে হচ্ছে আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া যে সিঙ্গেল হবে তা না, আর্টিকেরিয়ার লিশনটা সারা বডিতে হতে পারে, কোনো লোকালাইজ একটা এরিয়াতে হতে পারে। তারা নিজেরা কনফ্লুয়েন্ট হয়ে, অ্যাটাচড হয়ে অ্যানুলার প্যাটার্ন তৈরি করতে পারে। এবং কয়েকটা ছবি দেখলে বুঝতে পারবা। এই দেখো, তোমরা কি ছবিগুলো দেখতে পাচ্ছ আমার স্লাইডে? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, এখানে দেখছো না কেমন ইডেমাটাস হয়ে আছে উইথ রেডনেস পিছনে ব্যাকের মধ্যে, এবং কিছু কিছু জায়গায় দেখবা যে সেন্ট্রালি পেলার, সেন্ট্রালটা কিন্তু অতটা লাল না, মাঝখানে সাদাটে, এবং কেউ কেউ কানেক্টেড হয়ে অ্যানুলার প্যাটার্নের মতো হয়ে যাচ্ছে। যেটাই হোক, মাঝখানে একটা পেলারের মতো থাকে এবং পেশেন্ট কমপ্লেন করবে ইন্টেন্স ইচিং। ওই যে লেখাগুলো দেখো, অ্যানুলার এবং তার মাঝখানে পেলার থাকবে। এখন হুইল যেটা যেটা আমরা ডিসকাস করছি যে আর্টিকেরিয়াতে হুইল অ্যাপিয়ার করবে, এই হুইলটা কিরকম? এটা প্লুরাইটিক, ট্রানজিয়েন্ট, ওয়েল ডিমার্কেটেড, erythematous, pale swelling of superficial dermis and are associated with surrounding red flare. এবং হলমার্ক যেটা বলছে যে এটা 24 আওয়ার্স এর মধ্যে ভালো হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে যে আর্টিকেরিয়াল র্যাশ 24 আওয়ার্স এর মধ্যে ভালো হয়ে যাবে, ইমপ্রুভ করে যাবে। কিন্তু ভাস্কুলাইটিস হলে ইট উইল লাস্ট মোর দ্যান 24 আওয়ার্স। আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস হলে ইট উইল লাস্ট মোর দ্যান 24 আওয়ার্স। এই কথাটা মনে রেখো তোমরা। এখন আর্টিকেরিয়ার ইনসিডেন্স কিরকম, মানে কত পার্সেন্ট মানুষের আর্টিকেরিয়া হতে পারে? খেয়াল করে দেখবা আমাদের মধ্যে প্রায় প্রত্যেক মানুষই কোনো না কোনো সময় একটা আর্টিকেরিয়ার একটা ইনসিডেন্স থেকে থাকবে, ছোটবেলায় হোক, বড় হওয়ার পরে হোক। তো মোটামুটি ভালোই একটা পার্সেন্টেজ এখানে দেখা যাচ্ছে। লাইফ টাইম অকারেন্স অফ আর্টিকেরিয়া রেঞ্জ ফ্রম less than 1 to 30% in general population.
আর মেল ফিমেল রেশিওতে বলা হচ্ছে ফিমেলের বেশি 2:1 ইন কেস অফ ক্রনিক আর্টিকেরিয়া। এখন অ্যাকিউট আর্টিকেরিয়া, ক্রনিক আর্টিকেরিয়া, এই ডিফারেন্সটা আমি লেকচার ক্লাসও তোমাদেরকে বলছিলাম যে যখন আর্টিকেরিয়াল র্যাশ গুলা 24 আওয়ার্সও না, মানে 12 ঘন্টার ভিতরে অলমোস্ট মিলিয়ে যায়, এবং ডিউরেশন অফ ইনসিডেন্স অফ আর্টিকেরিয়া লেস দ্যান 6 উইকস। তার মানে পেশেন্ট বলবে যে আমার আর্টিকেরিয়া হয় প্রায় সপ্তাহে 2-3 দিনই হয় এবং এটা 6 সপ্তাহের মতো হবে, এর বেশি না, দেন ইট ইজ অ্যাকিউট আর্টিকেরিয়া। খেয়াল করো, 6 উইকস, দেন ইট ইজ অ্যাকিউট আর্টিকেরিয়া। আর ক্রনিক আর্টিকেরিয়া কখন বলছি? যখন মোর দ্যান 6 উইকস এবং আর্টিকেরিয়া অকারিং মোস্ট অফ দ্য ডেজ, at least twice a week of treatment ছাড়া, এবং লাস্টিং মোর দ্যান 6 উইকস। এই অ্যাকিউট আর্টিকেরিয়া, ক্রনিক আর্টিকেরিয়া, এটা একটু আলাদা করে জানতে হয়, কারণ এটা ট্রিটমেন্ট, মোড অফ ট্রিটমেন্ট ভ্যারি করে, কজ অফ আর্টিকেরিয়া আলাদা হয় এবং ট্রিটমেন্টটাও ডিফারেন্ট হয়, একটু লং টার্ম হবে, ক্রনিকের জন্য লং টার্ম হবে। Now if we classify urticaria, urticaria আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করতে পারি, যেমন একটা বললাম acute urticaria, chronic urticaria, এটা হচ্ছে ডিপেন্ডিং অন ডিউরেশন। আর আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে যেটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, ordinary or spontaneous urticaria. Ordinary or spontaneous urticaria, physical and cholinergic urticaria, arterial vasculitis, contact urticaria, angioedema, and distinctive arterial syndrome. এখন এই যে স্পন্টেনিয়াস আর্টিকেরিয়া, যেটা এইটাই হলো যেটা আমরা অ্যাকিউট ক্রনিক বলতে পারি বা ইডিওপ্যাথিক বলতে পারি। ফিজিক্যাল কখন বলছি? ফিজিক্যাল আর্টিকেরিয়া কখন বলছি? সিম্পটোম্যাটিক ডার্মোগ্রাফিজম। অনেকেই বলে যে আমার শরীরে কোনো ঘষা খেলে, দাগ লাগলে সেখানে ওই স্পেসিফিক জায়গাটা ফুলে যায়, এমনকি ওখানে যদি কিছু লেখা হয় সে লেখাটাও শরীরে ভেসে ওঠে, দেন ইট ইজ সিম্পটোম্যাটিক ডার্মোগ্রাফিজম। এটাকেই বলে ডার্মোগ্রাফিজম, গ্রাফিক্স করা হয় যেখানে। ডার্মোগ্রাফিজম নিয়ে একটু বলি। 2 to 5% of population, আমাদের যে টোটাল পপুলেশন, অলমোস্ট 2 to 5% of পপুলেশনে ডার্মোগ্রাফিজম হতে পারে। কি কি কন্ডিশনে ডার্মোগ্রাফিজম হতে পারে আরো? যেমন hypo and hyperthyroidism, infectious diseases, diabetes mellitus, and onset of menopause. আবার বলছি, থাইরয়েড ডিসফাংশন, সেটা হাইপো হোক, হাইপার হোক, কোনো ইনফেকশাস ডিজিজ হোক, ডায়াবেটিস মেলাইটাস থাকলে, আর অনসেট অফ মেনোপজ, এই কন্ডিশনে ডার্মোগ্রাফিজম দেখা যেতে পারে। কোলিনার্জিক আর্টিকেরিয়া, এখানে কি হয়? অ্যাসিটাইলকোলিন মাস্ট সেলের উপর কাজ করে এবং ছোট ছোট র্যাশ গুলো হয়, ছোট ছোট র্যাশ, বেশিরভাগই হয় আপার ট্রাঙ্ক এন্ড ফেসে, এবং এখানে ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিহিস্টামিন, মন্টিলুকাস, প্রোপ্রানোনল, এগুলো। আচ্ছা, আর্টিকেরিয়ার বেসিক প্যাথোজেনেসিসটা একটু আমরা মনে করি। স্কিনে কি হয়? র্যাশ হচ্ছে, মানে বিল হচ্ছে। কেন হচ্ছে? there is extravasation of protein rich fluid from the capillaries into the dermis, superficial dermis. এখানে protein rich fluidটা বেরিয়ে যাচ্ছে। কেন বেরিয়ে যাচ্ছে? due to the histamine release that is from the mast cell. কোনো কারণে mast cell degranulation হলে সেটা IgE mediated হতে পারে অথবা নন IgE mediated হতে পারে। সেক্ষেত্রে ওই হিস্টামিনটা বেরিয়ে আসে, সেই ক্যাপিলারির পার্মিয়াবিলিটি বাড়িয়ে দেবে, তখন প্রোটিন রিচ ফ্লুইডটা ক্যাপিলারি থেকে ডার্মিসে চলে যাচ্ছে, তাই সেখানে একটা ইডেমা তৈরি হচ্ছে, দ্যাট ইজ
causing the urticaria. Various causes regular urticaria, especially in case of acute urticaria হয় যেমন কিছু ড্রাগস তার মধ্যে হচ্ছে যেমন NSAID প্রায় দেখা যায় NSAID এর কারণে আর্টিকেরিয়া নিয়ে পেশেন্টরা আসে। তার হিস্ট্রি যদি না হয় যে কি আপনি কোনো ওষুধ খেয়েছেন, এই অসুখ হওয়ার আগে বলবে যে হ্যাঁ আমি একটা পেন কিলার খেতাম আমার ব্যথার জন্য। তো দেখা যায় NSAID থেকে আর্টিকেরিয়া হতে পারে। ফুড এডিটিভস যেমন খাবারের সাথে যেসব প্রিজারভেটিভস থাকে, কালারিং এজেন্ট থাকে, দে মে কজ আর্টিকেরিয়া। এরা আসলে কি করে? এরা অ্যাজ এ অ্যান্টিজেন বডিতে যখন এন্টার করে দে কজ একটা অ্যান্টিবডি তৈরি করবে, দ্যাট ইজ IgE, এবং এই IgE-টা থাকবে কোথায়? মাস্ট সেলে থাকবে, এবং সাবসিকুয়েন্ট যখন এক্সপোজার হয় এটা যখন আবার ওই অ্যান্টিবডির সাথে অ্যাটাচ হবে মাস্ট সেল তখন ডিগ্রানুলেশন হবে এবং হয়ে হিস্টামিন রিলিজ হবে, এবং হিস্টামিন যেটা করার দ্যাট ইজ পারমেবিলিটি অফ দ্য ক্যাপিলারিজ বাড়িয়ে ওখানে ইডেমা তৈরি করবে। তাহলে ভ্যারিয়াস কজের মধ্যে ড্রাগস বললাম, ফুড অ্যাডিটিভস আছে, তারপরে ইমোশনাল স্ট্রেস, এটাও দেখা যায় যে কোনো কারণে স্ট্রেসফুল থাকলে স্পেশালি ইন কেস অফ ক্রনিক আর্টিকেরিয়া র্যাশ হতে পারে। ইনহেলেন্স যেমন পলেন্স, ফুলের যে রেণু, তারপরে যে কোনো গ্যাসের সাবস্টেন্স যেটা তার জন্য অ্যালার্জেন, এগুলোর জন্য আর্টিকেরিয়া হতে পারে। প্যারাসাইটের কারণে আর্টিকেরিয়া হয়, এবং এই কারণে আর্টিকেরিয়া পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলি যে অ্যান্টি হেলমিনথিক তাকে এক কোর্স খেতে হবে, অ্যান্টি হেলমিনথিক। আর ফুডস এর মধ্যে যে কোনো ফুডই যে কোনো মানুষের জন্য অ্যালার্জিক হতে পারে, সেটা আমরা নরমালি যেগুলো চিংড়ি মাছ, ইলিশ মাছ, এক একজন মানুষের জন্য এক একটা আইটেম হতে পারে। ইনফেকশনস যেমন দাঁতে ইনফেকশন, GIT ইনফেকশন, সোর থ্রোট, গলা ইনফেকশন, দিস মে কজ আর্টিকেরিয়া। এছাড়া আরো টিউমার, ভাইরাস এটসেট্রা আর্টিকেরিয়া করতে পারে। টোটাল আর্টিকেরিয়া পেশেন্টদের মধ্যে আমরা তো বললাম অ্যাকিউট আর্টিকেরিয়া, ক্রনিক আর্টিকেরিয়া। ক্রনিক আর্টিকেরিয়া নিয়ে আমরা বেশি বদার করি কারণ এদের নাম্বার অফ পেশেন্টস অনেক বেশি, এবং এটা একটা গ্রেট সাফারিং as because the patient is always having itching and it is very much disturbing for normal life. So তাদেরকে ক্রনিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এদের ক্ষেত্রে আমরা হিসাব করে দেখা যাচ্ছে যে more than 50% of chronic urticaria হচ্ছে idiopathic, that is there is no specific cause, কোনো কারণ বের করা যায় না, হিস্ট্রি নিয়ে বা অন্যান্য ইনভেস্টিগেশন করেও দেখা যায় তেমন একটা পাওয়া যায় না কেন হচ্ছে তার আর্টিকেরিয়া। তো these are idiopathic urticaria. তো 50% হচ্ছে ইডিওপ্যাথিক আর 35% হচ্ছে ফিজিক্যাল আর্টিকেরিয়া। ফিজিক্যাল আর্টিকেরিয়ার মধ্যে ওই যে যেটা বললাম প্রেশার আর্টিকেরিয়া, ডার্মাগ্রাফিজম, কোল্ড আর্টিকেরিয়া, হিট আর্টিকেরিয়া এটসেট্রা, এগুলো হচ্ছে 35% অফ ক্রনিক আর্টিকেরিয়া। আনো কলম আছে, আচ্ছা এই পর্যন্ত আমরা কতটুকু বুঝলাম? কলম তোমরা কি আছো? জি ম্যাম। জি ম্যাম। রোল 30 আছো? রোল 30 হ্যাঁ, এই কুসুম নিয়ে যাও কি? রোল 32 অনলাইন ক্লাস ভালো লাগে না তাই না? এই কুসুম
নিয়ে যাও কাগজ। রোল 40। তোমাদের কত পর্যন্ত রোল? 52 পর্যন্ত না? না, রোল 1, রোল 2। কেউ কি আছো তোমরা? জি মিস। কে তোমার রোল কত? 52। 52। আচ্ছা, 51 আছে? 51 আছো তুমি? 50, 49, 48, আচ্ছা, যে কজন আছো ওই কজনই শোনো। তাহলে ইমিউনোলজিক্যাল এর মধ্যে অ্যাকর্ডিং টু প্যাথোজেনেসিস আর্টিকেরিয়াতে কি হয়? একটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর, আর একটা হচ্ছে নন ইমিউনোলজিক্যাল। ইমিউনোলজিক্যাল এর মধ্যে আইজিই মেডিয়েটেড আর্টিকেরিয়া, যেটা নিয়ে আমরা একটু আগে বললাম। আর এছাড়া আছে কমপ্লিমেন্ট মেডিয়েটেড আর্টিকেরিয়া, সিরাম সিকনেস হচ্ছে একটা এক্সাম্পল। C1 ইনহিবিটর ডেফিসিয়েন্সি, যেমন হচ্ছে হেরিডিটারি এনজিওএডেমা। আর আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস, যেটা কিনা স্কিন বায়োপসি করে বোঝা যায়, এবং আর্টিকেরিয়াল র্যাশ গুলো লাস্ট করে মোর দ্যান 24 আওয়ার্স। এছাড়া অটো ইমিউন আর্টিকেরিয়া, ইমিউন কন্ট্যাক্ট আর্টিকেরিয়া। অটো ইমিউন আর্টিকেরিয়া ক্রনিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে এটা অটো ইমিউন ডিজিজের মতো, এখানে অটো অ্যান্টিবডি তৈরি হয়ে আর্টিকেরিয়াল র্যাশ তৈরি করে। নন ইমিউনোলজিক্যাল, যেখানে মাস্ট সেল ডিগ্রানুলেশন হচ্ছে বাট নট আইজিই মেডিয়েটেড। এর মধ্যে ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্টের মধ্যে ওপিয়েটস, পলিমেক্সিন, রেডিও কন্ট্রাস্ট মিডিয়া, আর ড্রাগের কথা যেটা তখন বললাম অ্যাসপিরিন এন্ড আদার NSAIDs। আর ইডিওপ্যাথিক, এখানে মোর দ্যান 70% বা মোর দ্যান 50% অফ ক্রনিক আর্টিকেরিয়া বললে হবে। ফিজিক্যাল আর্টিকেরিয়া তো বললাম, সিম্পটোম্যাটিক ডার্মোগ্রাফিজম, কোলিনার্জিক আর্টিকেরিয়া, কোল্ড আর্টিকেরিয়া, সোলার আর্টিকেরিয়া, প্রেশার আর্টিকেরিয়া, ভাইব্রেটরি আর্টিকেরিয়া, অ্যাকোয়াজেনিক আর্টিকেরিয়া। অ্যাকোয়াজেনিক আর্টিকেরিয়াটাও খুব আনকমন না। যেমন পেশেন্ট বলবে যে আমি গোসল করার পরে আমার শরীরে চুলকানি হয় উইথ উইন্স। গোসলের পরে, তার মানে ডিউ টু কন্ট্যাক্ট অফ ওয়াটার। ওই যে স্টেপস গুলো যেটা তখন বললাম, মাস্ট সেল ডিগ্রানুলেশনে কি হয়, বেসিক প্যাথোলজিটা কি হয়। মাস্ট সেল ভাঙলে পরে রিলিজ অফ হিস্টামিন। হিস্টামিন তখন vasodilatation, increased permeability, extravasation of protein rich fluid into the dermis অথবা subcutaneous, এবং arterial wheel or angioedema করে। আর chronic arteriaতে there is circulating histamine releasing autoantibodies that bind to high affinity IgE receptors. আচ্ছা, এই যে হুইল নিয়ে আমরা আলাপ করছি, হুইলের সাইজটা কিরকম হতে পারে? এটা মেবি লেস দেন 1 সেন্টিমিটার or maybe more than 10 সেন্টিমিটার, তার মানে কোয়াইট হিউজ হতে পারে। আবার একেবারে ছোট ছোট, যেটা কোলিনার্জিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে আমি বললাম ছোট ছোট র্যাশ হয়। আর কখনো কখনো অনেক বড়, দ্যাট ইজ মোর দ্যান 10 সেন্টিমিটার সাইজের হুইল হতে পারে। শেপ কি হতে পারে? এনি সাইজ, রাউন্ড, ওভাল, অ্যানুলার, অ্যাক্রিফর্ম, সার্পিজিনাস এটসেট্রা। কালার লাল হতে পারে, এরিথেমেটাস অর হোয়াইট। লিশন গুলা কি হয়? প্লুরাইটিক, যেটার জন্যই সমস্যা। যদি ইচিং না থাকতো, প্লুরাইটাস না হতো, তাহলে কিন্তু পেশেন্টের তেমন কোনো সমস্যা হতো না, কিন্তু ইচিং এর কারণেই পেশেন্টরা অস্থির হয়ে যায় এবং এখানে তাদেরকে ম্যানেজ করার ব্যাপার থাকে। এখানে একটু কনফাইন্ড উইথ অ্যাকুট আর্টিকেরিয়াল less than 6 weeks, chronic arterial more than 6 weeks,
যখন involvement of the mucosal surface that may result coryza, respiratory distress, abdominal pain and hoarseness. এখন angioedema-তে কি হয়? angioedema-তে কালার চেঞ্জ হয় না, দ্যাট ইজ স্কিন কালার থাকে। ট্রানজিয়েন্ট সোয়েলিং অফ পোর্শন অফ ফেস দেখা যায়, মুখ, চোখ, ঠোঁট এগুলো সব সোয়েলেন হয়ে যাচ্ছে এবং হাত পাও অনেক সময় সোয়েলেন হতে পারে। ইট মে বি লোকালাইজড অর জেনারেলাইজড। অ্যাঞ্জিওডেমার একটা ছবি দেখো, তোমাদের ডেভিডসনের মতো দেখবা অ্যাঞ্জিওডেমার ছবি আছে, এই দেখো। আর এই বা ডান পাশে যে মেল পেশেন্ট, তার আইলিডের অবস্থা দেখো, both upper and lower eyelid দুটোই highly swollen। আর এই ফিমেল যে পেশেন্টটা, এর মেইনলি ঠোঁট গুলা, lips are swollen। এছাড়া what are the other parts that may be swollen in case of angioedema? That is eyelid, lips, earlobes, external genitalia and the mucous membrane of mouth through larynx। তাহলে angioedema কি হচ্ছে? episodic localized non-fitting swelling of subcutaneous tissue। এখানে মাস্ট সেল ভাঙে এবং ইনক্রিজ অফ ব্র্যাডিকাইনিন হয়, ইনক্রিজ অফ ব্র্যাডিকাইনিন। এখানে কয়েকটা জিনিস টার্ম যেগুলো আসে, অ্যানাফাইলেক্স অ্যাঞ্জিওইডেমা, হেরিডিটারি অ্যাঞ্জিওইডেমা, এগুলা প্রায় টার্মগুলো পাবা এবং এগুলা হেরিডিটারি অ্যাঞ্জিওইডেমা খুব রেয়ার হওয়া সত্ত্বেও ভেরি মাচ ক্রিটিক্যাল এবং ইমার্জেন্সি। অ্যানাফাইলেক্সিস ভেরি মাচ ইমার্জেন্সি। অ্যানাফাইল্যাক্সিস কি হয়? ইটস অ্যান অ্যাকিউট লাইফ থ্রেটেনিং ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন এবং এটা সিস্টেমিক অ্যালার্জিক রিঅ্যাকশন বলা হয়। কেন? এখানে অলমোস্ট অল সিস্টেমস কে ইনভলভ করে ফেলে। এই যে প্রায় শুনবা যে ইনসেক্ট বাইট, সেটা মৌমাছির বাইট হতে পারে বা যে কোনো ইনসেক্টের কারণে হতে পারে। সেখানে কি হয়? সেখানে রিলিজ অফ histamine and bradykinin যেটা হয়ে পেশেন্ট শকে চলে যেতে পারে। এখানে কিউটিনিয়াস ইনভলভমেন্ট শুধু না, রেসপিরেটরি ট্র্যাক্ট, মিউকোজা, ল্যারিংস সবকিছু ইনভলভমেন্ট হতে পারে এবং এটা একটা ইমার্জেন্সি। এবং এক্ষেত্রে রোগীকে, যাদের এই ধরনের অ্যাকিউট লাইফ থ্রেটেনিং কন্ডিশন প্রায় হয়, তাদেরকে শিখিয়ে দেওয়া হয় হাউ টু পুশ অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন কিভাবে সে দিবে, এটা তাকে ট্রেনিং দিয়ে শিখিয়ে রাখা হয়। এটা মোস্টলি বিদেশে করা হয় এবং অ্যাডিশনাল ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিহিস্টামিন দেওয়া হবে, স্টেরয়েড দেওয়া হবে, নেবুলাইজেশন ইফ রেসপিরেটরি ইনভলভমেন্ট থাকে। অ্যাড্রেনালিনের ডোজটা একটু জেনে রাখো, যদিও এটা ভাইবাতে হয়তো জানতে চাইতে পারে। অ্যাড্রেনালিনের ডোজ হচ্ছে IM 0.3 to 0.5 ml 1:1000 ডাইলুশনে। 1:1000 ডাইলুশন, এটা খুব কেয়ারফুলি দিতে হবে। চলছে। নাও ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আর্টিকেরিয়া আসলে আমরা কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চিন্তা করতে হবে, যেমন আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস, গ্র্যানুলোমা অ্যানুলারি, এগুলো স্কিন ডিজিজের মধ্যে পড়ে। গ্র্যানুলোমা অ্যানুলারি, বুলাস পেনফ্রিগয়েড, ইরেথিমা মাল্টিফর্মি, সার্কোইডোসিস, কিউটিনিয়াস টি সেল লিম্ফোমা। আর যেটা বারবারই বলা হচ্ছে যে যদি সেরকম মনে হয় যেটা আদার দ্যান আর্টিকেরিয়া, সেখানে স্কিন বায়োপসি করা হয়ে থাকে। যখন লিশন মোর দ্যান 24 আওয়ার্স থাকবে, স্কিন বায়োপসি করা হবে।
কিছু টেস্ট আছে যেগুলো দিয়ে ডায়াগনোসিসে হেল্প হয়, যেমন ডার্মোগ্রাফিজম, যেটা আগে বললাম যে লিখে লিখে আর্টিকেলের র্যাশ তৈরি করা যায়, সেটা হচ্ছে ডার্মোগ্রাফিজম। সেখানে স্ট্রোকিং অফ দি স্কিন, মানে কিছু একটা দিয়ে স্ট্রোক করলে যদি ওই জায়গায় এরকম হয়, দেন ইট ইজ ডায়াগনোসড অ্যাজ ডার্মোগ্রাফিজম। আইস কিউব দেওয়ার পরে, আইস কিউবটা সরিয়ে ফেলার পরে যদি সেখানে একটা সোয়েলিং হয়, দেন দিস ইজ কোল্ড আর্টিকেরিয়া। একইভাবে হিট দেওয়ার পরে যদি হয়, দেন ইট ইজ হিট আর্টিকেরিয়া। এক্সারসাইজ বা গরম পানিতে গোসল করার পরে যে ছোট ছোট র্যাশ হতে পারে, দ্যাট ইজ কোলিনার্জিক আর্টিকেরিয়া। আর গোসলের পরে যেটা বললাম যদি হয়, দ্যাট ইজ অ্যাকুয়াজেনিক। খেয়াল করো, অ্যাকুয়াজেনিক আর্টিকেরিয়া, অ্যাকুয়া পানি। Now what are the investigations? Complete blood count, কারণ যদি ইনফেকশন থাকে, ব্লাড থিকেন থাকে, ইএসআর এর চেঞ্জ আসবে, সেই সব দেখার জন্য ব্লাডের সিবিসি করা হবে। ইউরিনে কোনো ইনফেকশন থাকলে ইউরিনারিতে বোঝা যাবে। সেরোলজিক্যাল টেস্টের মধ্যে আইজি অ্যান্টিবডিজ দেখা হয়। আর এছাড়া হেপাটাইটিস বি এন্ড সি ভাইরাস, থাইরয়েড ফাংশন, এগুলো দেখা হয়। আল্ট্রাসাউন্ড অফ হোল অ্যাবডোমেন, এক্সরে পিএনএস, কারণ নাকে ইনফেকশন থেকে আর্টিকেরিয়া হতে পারে। স্টুলের টেস্টের জন্য প্যারাসাইটের দেখার জন্য স্টুল এক্সামিন করা যেতে পারে। আর হচ্ছে ডার্মাটোপ্যাথোলজি, স্কিন বায়োপসি। নাও পেশেন্টে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, অ্যাপ্রোচ টু ট্রিটমেন্ট। 85% কেসে histamine receptor in the skin are H1 subtypes. The H1 antihistamine দিলে আমরা এই মাসেল ডিগ্রেডেশন করে যেটা রিলিজ হচ্ছে, সে আর কাজ করতে পারবে না। সো আমরা ওইভাবে আর্টিকেরিয়া ট্রিটমেন্ট করতে পারি। ফার্স্ট লাইন এজেন্টসের মধ্যে ফার্স্ট জেনারেশন, দ্যাট ইজ সিডেটিং গ্রুপ অফ H1 antihistamines, যেমন হাইড্রোক্সিজিন, ডাইফেনহাইড্রামিন, সিপ্রোহেপটাডিন। এই নামগুলো একটু খেয়াল রাখো। ফার্স্ট জেনারেশনের মধ্যে হাইড্রোক্সিজিন, ডাইফেনহাইড্রামিন, সিপ্রোহেপটাডিন। সেকেন্ড জেনারেশনে যেগুলো লো সিডেটিং, আগেরগুলো কিন্তু সিডেটিং ছিল, এগুলো লো সিডেটিং, ফেক্সোফেনাডিন, ডেসলোরাটিডিন, সেট্রিজিন, লেভোসেট্রিজিন, এরা সবগুলোই অনেক ভালোই কাজ করে। H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্টের মধ্যে সিমেটিডিন, রানিটিডিন এন্ড ফ্যামোটিডিন। আর H1 H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হচ্ছে ডক্সিপিন। এই H1 H2 H1 H2 এই তিনটা কিছু কিছু ড্রাগস এর নাম মনে রাখতে হবে। এগুলো হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ছিল, এখন সেকেন্ড লাইন ট্রিটমেন্টস। এগুলো ফেল করলে আমরা কি দেওয়া হতে পারে, যেমন ওরাল কর্টিকোস্টেরয়েডস, প্রেডিসোলন, এরা হচ্ছে সেকেন্ড লাইন। এটা প্রথমেই দেওয়া যাবে না, অবশ্যই খেয়াল করতে হবে, প্রথমে স্টেরয়েড দেওয়া যাবে না। লিকোট্রিন অ্যান্টাগনিস্টের মধ্যে মন্টেলুকাস, জ্যাফিলুকাস, ট্যাপসন এটসেট্রা। আর থার্ড লাইন এজেন্টের মধ্যে ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন, মেথোট্রেক্সেট, ওমালিজুমাব। কিন্তু এগুলো আসলে খুব বেশি আমরা এতদূর পর্যন্ত যাওয়া লাগে না, সাধারণত তার আগে পেশেন্ট করে যায়। 50% patients with urticaria alone are free of lesions within 1 year. এক বছরে ভালো হয়ে যায়। কিন্তু 20% কিন্তু may last for more than 20 years. So it is a hell for him because he is having itching and he is taking medicine every day, which is not very comfortable for him. হেরিডিটারি এনজিওএডেমা ছাড়া আর সবগুলাই মোটামুটি প্রগনোসিস ভালো। হেরিডিটারি এনজিওএডেমা যদি ট্রিটমেন্ট না পায়, মেয়ে ডাই। এখানে কিন্তু যেটা হেরিডিটারি এনজিওএডেমাতে যেটা কাজ করে, সেখানে যে মেডিয়েটর কাজ করছে সেটা কিন্তু ব্র্যাডিকাইনিন, নট হিস্টামিন। সো এই ক্ষেত্রে পেশেন্টকে অ্যান্টিহিস্টামিন দিলে লাভ হবে না, কাজ করবে না। আরেকটা প্রায় শুনবা যে ACE ইনহিবিটর ড্রাগ এর সাথে রিলেটেড একটা এনজিওএডেমা হয়। ACE ইনহিবিটর ড্রাগ যেটা আমরা অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে ইউজ করি, ভেরি রেয়ার বাট হতে পারে। এবং ইভেন দেখা গেছে পেশেন্ট অনেকদিন ACE ইনহিবিটর খেলেও কিন্তু তখন হয়নি, প্রথম দিকে হয়নি, পরে তার এক ধরনের রিঅ্যাকশন হচ্ছে। সেক্ষেত্রে ওই মেডিয়েটর কিন্তু ব্র্যাডিকাইনিন।
এইসব ক্ষেত্রে কোনো ইনভেস্টিগেশন করার দরকার লাগে না, জাস্ট ড্রাগসটাকে অফ করে দিলে, এসি ইনহিবিটর অফ করে দিলে, এবং এদের র্যাশের প্যাটার্নটা হয় সাধারণত নেক, ফেস এইসব জায়গায় হয়, হোল বডিতে হয় না। রেসপিরেটরি ইনভলভমেন্ট থাকতে পারে, যেমন শ্বাসকষ্ট হতে পারে। দ্যাট ইজ ওয়াই এসি ইনহিবিটর স্টপ করে দিলে পেশেন্ট ইজ ওকে। আর ইডিওপ্যাথিক এনজিওএডিমা যেটা বললাম যে যার হয় নন আইজি মেডিয়েটেড এবং তাদের ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন কাজ করে, এই জন্য তাদেরকে অ্যান্টিহিস্টামিন সাথে রাখতে হবে, সবসময় সাথে থাকবে। যদি যার প্রায় এরকম হয়, হঠাৎ হঠাৎ হয়ে যায়, ঠোঁট ফুলে যায়, জিহ্বা ফুলে যায়, জিহ্বা ফুলে গেলে সমস্যা যেটা হয়, ল্যারিংস, জিহ্বা এগুলো ফুলে গেলে যেটা হয়, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে এবং পেশেন্ট মে ইভেন ডাই। সো ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। র্যাশ গুলা আর একবার দেখো, এটা তো ফেয়ার স্কিন পেশেন্ট। আমাদের ক্ষেত্রে বাংলাদেশে যেটা আমাদের ক্ষেত্রে হয়, অ্যাপিয়ারেন্সটা ইডেমাটাস হবে, রেডনেসটা থাকবে, কিন্তু হয়তো এদের মতো এত রেড সবসময় হবে না। হোল বডি মোটামুটি ইনভলভ করে ফেলছে। তার মানে কালার চেঞ্জ থাকবে, ইডেমা থাকবে। ড্রাগ দেখাতে যাচ্ছি, এই যে তাহলে পেশেন্ট ইন জেনারেল যখন আমরা দেখি আর্টিকেরিয়া পেশেন্ট পেলে হিস্ট্রির মধ্যে ড্রাগ হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, অ্যাজ এনএসএইড এর পেশেন্ট অনেক পাওয়া যায় যারা ব্যথার ওষুধ খাচ্ছে। সো এই হিস্ট্রিতে একটা ড্রাগ হিস্ট্রি থাকতে হবে, এনএসএইড আপনি কি ব্যথার ওষুধ খান কিনা। আমাদের দেশে কিন্তু এনএসএইড ফ্রিকুয়েন্টলি মানুষ নিজেরাই যেহেতু ফার্মেসি থেকে নিয়ে ব্যথার ওষুধ, ন্যাপ্রক্সিন, ক্লোফেনাক এগুলো হরদম খেয়ে যাচ্ছে এবং তখন দেখা যায় তাদের র্যাশ তৈরি হচ্ছে। এই তাহলে আর্টিকেরিয়া আমরা কি দাঁড়ালো, এটা একটা ভাস্কুলার রিঅ্যাকশন। কোথায় হয়? স্কিনের ডার্মিস, সুপারফিশিয়াল ডার্মিসে হয়। এনজিওএডিমা কিন্তু সাবকিউটেনিয়াস টিস্যুতে হয়। সো এখানে হচ্ছে বেসিক ডিফারেন্স। হুইলটা কিরকম হবে? একটা পেরিফেরাল হ্যালো থাকবে, রেডনেস থাকবে, মাঝখানে একটা পেইলর থাকবে। কতক্ষণ থাকবে হুইল? কতক্ষণ থাকবে? কেউ একজন রেসপন্ড করবা? less than 24 hour. ভেরি গুড, লেস দেন 24 আওয়ার্স। যদি ক্রনিক আর্টিকেরিয়া হয় তখন ডিউরেশন কত হবে? ক্রনিক আর্টিকেরিয়া আর অ্যাকিউট More than আর্টিকেরিয়া 6 weeks. more than 6 weeks। এই কিছু কিছু কথা মনে রাখলে অনেক কাজে দেবে তোমাদের। আর বেসিক প্যাথোলজিটা একটু যদি বলো, কি হয় এখানে, কেন র্যাশটা হচ্ছে, কিভাবে হচ্ছে? Histamine রিলিজের জন্য কোথা থেকে আসছে? মাস্ট সেল থেকে। আছে। তারপরে হিস্টামিন রিলিজ হয়ে কি করছে? সে কি করছে? ভ্যাসোডাইলেশন করে আর পারমিএবিলিটি ইনক্রিজ। পারমিবিলিটি বাড়ানোর কারণে ভ্যাসোডাইলেশন হচ্ছে, এই ফ্লুইড, প্রোটিন রিচ ফ্লুইড বাইরে বেরিয়ে আসছে, ক্যাপিলারি থেকে বেরিয়ে আসছে। দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ ইডেমা ফর্মেশন। ঠিক আছে? এনজিওএডিমা কি জিনিস? এটা হচ্ছে একই কথা, বাট ঘটনাটা ঘটছে কোথায়? ডিপে, মোর ডিপার, ডার্মিস এন্ড সাবকিউটেনিয়াস। আমাদের স্কিনের কিন্তু তিনটা লেয়ার, এপিডার্মিস, ডার্মিস এন্ড সাবকিউটেনিয়াস
ফ্যাট। এই দেখা যাচ্ছে ভিতরের দিকে যখন হচ্ছে দ্যাট ইজ কজিং এনজিওডেমা। ব্যাপার ডিফারেন্সটা কোথায়, যে এখানে কালার চেঞ্জ হচ্ছে না। এই পেশেন্ট দুটো খেয়াল করে দেখো, তেমন কিন্তু কালার চেঞ্জ নাই। যেটা আর্টিকেলের ক্ষেত্রে রেডনেস ছিল, এনজিওডেমাতে কিন্তু সেই রেডনেসটা নাই, বাট দেয়ার ইজ এ ডিপ নন পিটিং সোয়েলিং, তাই না? এই সোয়েলিং গুলো কোথায় হচ্ছে? সব জায়গায় হয় না, স্পেসিফিক্যালি হচ্ছে আইলিড, লিপস, টাং, জেনিটালিয়া এবং অন্যান্য সফট যেগুলো অর্গান, সেখানে হচ্ছে অ্যাঞ্জিওডেমা। আর তাহলে মেল ফিমেল রেশিও হিসাব করলে ফিমেলদের মোর দেন মেল 2:1। আর ক্লাসিফাই আর্টিকেরিয়া বললে এই ক্লাসিফিকেশনটা বলতে পারো, স্পন্টেনিয়াস আর্টিকেরিয়া যেটা আবার অ্যাকুইট এন্ড ক্রনিক, ফিজিক্যাল আর্টিকেরিয়া প্রেসারের জন্য হতে পারে, কোল্ডের জন্য হতে পারে, হটের জন্য হতে পারে। আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস, কন্টাক্ট আর্টিকেরিয়া, কোনো কিছু লাগার কারণে যখন র্যাশ হয়, মানে কিছু লেগে একটা অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে ওই লোকালাইজ এরিয়াতে একটা আর্টিকেরিয়াল র্যাশ, কন্টাক্ট আর্টিকেরিয়া। আর এনজিওডেমা তো বললামই। আর অ্যাকিউটের হচ্ছে less than 6 weeks, ক্রনিকের হচ্ছে more than 6 weeks, immunological mediated, এর মধ্যে IgE mediated, specific antigen sensitivity, this is the main thing, এটা মনে রাখতে হবে। আর নন ইমিউনোলজিক্যাল এর মধ্যে কিছু ড্রাগস আছে, opiates, polymyxin, radio contrast, NSAIDs, etc. আর ইডিওপ্যাথিক মানে হচ্ছে যে কোনো কারণ ছাড়াই আর্টিকেরিয়া, এরাই হচ্ছে মেজরিটি, দ্যাট ইজ মোর দ্যান 70%। আচ্ছা, আর এডিশনাল কিছু ট্রিটমেন্ট এখানে এই স্লাইডগুলোর মধ্যে নাই, কিন্তু যেমন ধরো কোলিনার্জিক আর্টিকেরিয়া, তারপরে অ্যাড্রেনার্জিক আর্টিকেরিয়া, এসব ক্ষেত্রে আরেকটা জিনিস ইউজ করতে হয়, দ্যাট ইজ প্রোপ্রানোল। প্রোপ্রানোল দেওয়া হয় কারণ এদেরকে শুধু অ্যান্টিহিস্টামিন দিয়ে কিন্তু ম্যানেজ করা যায় না। মন্টিলুকাস এটাও দেওয়া হয়, মন্টিলুকাস এইসব ক্ষেত্রে কোলিনার্জিক, অ্যাড্রেনার্জিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে শুধু অ্যান্টিহিস্টামিন দিয়ে কিন্তু হয় না, তখন ওদেরকে মন্টিলুকাস, প্রোপ্রানোল এগুলো দেওয়া হয়। অ্যাড্রেনার্জিক আর্টিকেরিয়াতে প্রোপ্রানোলের ডোজ হবে 10 mg 4 times daily। আচ্ছা, একটু এলোমেলো হয়ে যাচ্ছে ট্রিটমেন্ট আর বাট আই থিঙ্ক আমরা জাস্ট সারমর্মটুকু যদি বুঝতে পারি তাহলে অ্যাটলিস্ট আমাদের এই আপাতত এক্সামটা কাজে লাগতে পারে। হ্যাঁ, শুধু এক্সাম না, নিজেদের পার্সোনাল লাইফে আর্টিকেরিয়া প্রায় ফ্রিকোয়েন্টলি ফেস করবা, পেশেন্ট আসবে, এটসেট্রা। তো তোমাদের আর কিছু এখান থেকে জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। কারো কিছু বলার থাকলে বলতে পারো, আর নাহলে আমরা এখানে ক্লোজ করব। ম্যাম, অ্যাকোয়াজেনিক আর্টিকেরিয়াতে অ্যাডভাইসটা কি দিব? অ্যাকোয়াজেন, হ্যাঁ এটা একটা গুড কোয়েশ্চেন। যদিও এটা খুব বেশি পেশেন্ট হয় না, বাট যাদের হয় তাদের জন্য কিন্তু খুবই হরিবল। সে গোসল করলে তার ইচিং শুরু হয় এবং সেটা লাস্ট করে প্রায় আওয়ার্স, সে ইন্টেন্স ইচিং করতে থাকে। তো এই ক্ষেত্রে তাদেরকে কিছু অ্যাডভাইস দেওয়া হয়, যেমন বলা হয় যে একটা অ্যান্টিহিস্টামিন সে গোসলের আগে আধা ঘন্টা আগে অ্যাপ্রক্সিমেটলি একটা অ্যান্টিহিস্টামিন নেবে। আর গোসলের সময় যে পানিটা ইউজ করবে ওই পানিতে বেকিং সোডা, বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা একটা রেশিও আছে, ওই রেশিওতে পানিতে মিশানো, ওই পানিতে সে গোসল করবে এবং স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবে। এটা হচ্ছে অ্যাকোয়াজেনিক আর্টিকেরিয়া পেশেন্টদের জন্য অ্যাডভাইস। এই, আর কেউ কিছু বলবা? তোমাদের পরীক্ষার ডেট কি? ডেট হয়েছে? না ম্যাম, এখনো তো বোধহয়
করোনার কারণে ডেট স্পেসিফিক হয়নি, তাই না? ম্যাম। তো ঠিক আছে, তোমরা কোনো সমস্যা হলে পরবর্তীতে কলেজ খুলে সমস্যা হলে যোগাযোগ করবা। আর আপাতত আজকের মতো এখানে শেষ। হ্যাঁ, ঠিক আছে।